স্পিড অ্যান্ড লাভের শেষ পর্বে সবাইকে স্বাগতম। শেষ পর্বটি শুরু হয় লিংয়ের পাঠানো একটি রহস্যময় পার্সেল দিয়ে, যেখানে আজিন তার প্রয়োজনীয় গাড়ির যন্ত্রাংশটি পায়। সে বিষয়টি বুঝতে পেরে পার্সেলটি নিতে অস্বীকার করে এবং নিজে তৈরি করা যন্ত্রাংশগুলো লাগানোর চেষ্টা করে, কিন্তু তার গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। সে তার রেস্তোরাঁয় ফিরে এসে তার বাবাকে সবকিছু খুলে বলে। তার বাবা তাকে একটি সমাধান দেন এবং একটি ডেলিভারি অর্ডারও দেন। জিন সেটি পৌঁছে দিতে যায়। অর্ডারটি ছিল লিনের। জিন যন্ত্রাংশটির জন্য তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে তার আর এটির প্রয়োজন নেই। রাতে মুন মনমরা হয়ে থাকে কারণ দুদিন হয়ে গেছে। জিন কোনো উত্তর দেয়নি এবং উত্তেজনা বাড়তে থাকে, কিন্তু জিন রেসিং নিয়ে ব্যস্ত এবং আজ সে প্রথম হয়েছে। এরপর পরদিন সকালে সে মুনের সাথে দেখা করতে বাড়ি ফেরে। মুন স্কুলে যাচ্ছে। মুন খুব খুশি হয় এবং বলে যে তাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাদের আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা উচিত। জিন বলে আগে তোমার স্কুল শেষ করা উচিত। তারপর সে মুনকে স্কুলে নামিয়ে দিয়ে আসে। স্কুলের পর সে তাকে বাজারে নিয়ে যায় কারণ মাউথ নিজের হাতে জিনের জন্য রান্না করতে চায়। সে তার ফোনে ভিডিও দেখে বিভিন্ন রেসিপি চেষ্টা করছে, কিন্তু সে কিছুই জানে না, তাই জিনকেই রান্না করতে হয়। মাউথ উপরে লঙ্কা ছিটিয়ে এমন ভান করে যেন সেই সব রান্না করেছে। সেই দিন সন্ধ্যায় সবাই বারবিকিউয়ের জন্য মিলিত হচ্ছে। ঠিক তখনই জিনের একটি ফোন আসে। মাউথ আড়ি পাতার জন্য তার পিছনে যায়, কারণ জিন মাউথকে কানাডায় পাঠাতে চায় এবং তাকে একটি বিশ্ববিদ্যালয় বেছে নিতে বলছে। মাউথ জিজ্ঞেস করে তোমার সমস্যা কি? আমি তো তোমার সাথেই থাকি, আমাকে থাকতে দিচ্ছ না কেন? সে কাছে এসে তাকে চুমু খেতে শুরু করে। তাদের মধ্যে যা ঘটল তাতে তারা দুজনেই হতবাক হয়ে যায়। ঠিক তখনই লাই চিৎকার করে বলে, এসো, রাতের খাবার তৈরি। মাউথ ঘাবড়ে যায়। সে তখনও বুঝতে পারছে না কি ঘটছে। তারা দুজনেই ফিরে এসে বসে। মুনের মুখটা পুরোপুরি লাল হয়ে আছে। মুনের মনমরা মুখ দেখে লাই ভাবে জিন নিশ্চয়ই তাকে আবার হেনস্থা করেছে, এই কারণেই সে মনমরা। তাই সে তার মন ভালো করার চেষ্টা করে। জিন গোপনে টেবিলের নিচে মুনের হাত ধরে। কেবল তখনই মুনের ভালো লাগে। পার্টির পর জিন তাকে বাড়ি পৌঁছে দেয়। সে তাকে আবার নামিয়ে দিয়ে বলে, কাল কথা হবে, যখন তোমার হুঁশ ফিরবে। পরের দিন সকালে মুনের আগের রাতে সেই আবেগঘন চুম্বনের কথা মনে পড়ে। এখন সে কি করবে তা বুঝে উঠতে পারে না। সে গ্যারেজে ছুটে যায়, সেখানে কাউকে খুঁজে পায় না। সে জিনকে মেসেজ করে, কিন্তু তার কোনো খোঁজ নেই। সে উত্তরও দিচ্ছে না। মুন সারাদিন সেখানে তার জন্য অপেক্ষা করে। রাতে জিন ফিরে এসে বলে, দেখো, আমাদের মধ্যে যা হয়েছে তার জন্য যদি তোমার আফসোস হয়, আমরা তা ভুলে গিয়ে আগের মতো জীবনযাপন করতে পারি। মু উত্তর দেয়, না না, আমি সত্যিই খুশি ছিলাম। জিনও খুশি হয় এবং তাকে সেই নেকলেসটি দেয়, যেটি সে বহু বছর ধরে রেখেছিল, যেটি সে তার হবি স্ত্রীকে দেওয়ার কথা ভেবেছিল। মুন বাড়ি ফেরে। কিছুক্ষণ পর আবার জিন বাইরে আসে এবং তাকে বারান্দায় ডাকে। তাকে মুগ্ধ করার জন্য সে অনেক ফুল এনেছে, কারণ এটা ছিল মুনের ছোটবেলার স্বপ্ন, যার কথা সে তাকে সবসময় বলতো। আর আজ জিন সেই স্বপ্নটা পূরণ করেছে। আজ বাড়িটা খালি। এই সুযোগে তারা রান্না করে এবং তারপর চুমু খায়। এরপর কি হলো আমি বলবো না। তারা দুজনেই ঘরে ঢুকে তাদের পরবর্তী কাজের জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই পরিবারের লোকজন এসে পড়ে আর তাদের দুজনকেই লুকিয়ে পড়তে হয়। কিন্তু এক মুহূর্তের জন্য জিন বলে, আমরা এসব করে কি লাভ? ওরা আমাদের একসাথে দেখলেও বা কি করে জানবে আমরা কি করছিলাম? ধুর, ও কি করছে? তারপর তারা দুজনেই ঘর থেকে বেরিয়ে যায়। পরিবারের লোকজন জিনকে জিজ্ঞেস করে, তুমি আজ এখানে কেন? চলো একসাথে রাতের খাবার খাই। কিন্তু জিন তাদের উপর সন্দেহ করে। তারা ঘরে কি করছিল? তারা কি একা ছিল? সে বলে, তুমি জিনকে পছন্দ করো তাই না? যখনও তোমার সাথে থাকে না তুমি ওর কথা ভেবে ঘরে বসে কাঁদো। এবার লজ্জায় পড়ে যায়। তাই সে প্রসঙ্গ পাল্টে বলে, আমাদের সমুদ্রে যাওয়া উচিত, আমাদের সৈকতে যাওয়া উচিত, খুব মজা হবে। তারপর পুরো পরিবার সৈকতে যায়। সেখানে তারা নৌকায় বসে দারুণ সময় কাটায়, একটি চমৎকার দিন পার করে। সন্ধ্যায় ভ্যান থেকে একটি ভ্রমণ সেরে ফিরে আসে। তারপর সে জিনকে মেয়েদের সাথে পোজ দিতে দেখে, আর জিন মুকে দেখা মাত্রই হতবাক হয়ে যায়। অবাক হয়ে যায়। দুদিন আগে বলছিল যে সে তাকে বিয়ে করবে, আর আজ এসব করছে। বেচারি মেয়েটা কাঁদতে কাঁদতে এখান থেকে পালিয়ে যায়। জিন তাকে বোঝাতে ছুটে যায়। ঠিক তখনই একজন ক্যাপ্টেন তার সাথে ধাক্কা খায় এবং বলে, পরিকল্পনাটা নষ্ট করো না, বুঝেছ? এটা সম্ভবত রানীর পরিকল্পনা, যেটা এখনও বুঝতে পারেনি এবং কাঁদতে কাঁদতে এখান থেকে পালিয়ে গেছে, তাই না? এখানের বৈঠকের পর জিন সেই মেয়েদের কাছ থেকে যা যা জানতে চেয়েছিল, ক্যাপ্টেনকে সেই সমস্ত তথ্য দেয়। তারপর সে বাড়ি ফিরে আসে এবং এর সাথে দেখা করে। রেগে যায়। সে তাকে মারতে শুরু করে। জিন তাকে জড়িয়ে ধরে বোঝায় যে তুমি যা ভাবছো ব্যাপারটা তা নয়। ঠিক তখনই মা তাদের দুজনকে দেখতে পান। জিনকে এমন অবস্থায় দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। কান্না থামাতে পারে না। তাছাড়া মা সবকিছু জানেন। সে অনুনয় করে বলে, দয়া করে বাবাকে কিছু বলো না, উনি আমাদের সম্পর্কটা কখনোই মেনে নেবেন না। মা বলেন, তোমার মা যদি জানতে পারেন যে তুমি তোমার ভাইয়ের সাথে এসব করছো, তুমি কি জানো উনি কি করবেন? এই সম্পর্কটা সবকিছু নষ্ট করে দেবে। উত্তর দেয়, কিন্তু আমি এখানে জিনের জন্য এসেছি, আমি এখানেই থাকি, এখানেই পড়াশোনা করি, তুমি যা খুশি করো, আমার অনুভূতি কখনোই বদলাবে না। মা বলেন, ঠিক আছে, আমি কাউকে বলবো না। জিনও উদ্বিগ্ন হয়ে পড়ে এবং লাইয়ের কাছে এসে বলে যে সে তাকে ভুল বুঝছে। এটা এমন একটি ঘটনা যেটি ঘটেছে। লাই ব্যাখ্যা করে, তোমার তাকে সত্যিটা বলা উচিত, তোমার তাকে বিরক্ত করা উচিত নয়। আর এটাও বলো যে ওই মেয়েটি কে ছিল। আজ নানা মুয়ের সাথে দেখা করতে এবং তার কাছে মিনতি করতে গ্যারেজে এসেছে। প্লিজ জিনকে রেস থেকে সরে দাঁড়াতে রাজি
রাজি করাও, আমার বাবার সাথে প্রতিযোগিতা করো না, সে অনেক বড় বিপদে পড়ে যাবে, হয়তো সে বাঁচবেও না। সে আতঙ্কিত এবং জিনকে বোঝানোর চেষ্টা করছে, তুমি এই রেসটা কেন করছো, এত পুরস্কার কেন, এত টাকা কে দিচ্ছে। জিন তাকে কিছুই বলে না। মু বুঝতে পারে কিছু একটা গোলমাল হয়েছে। জিন বলে, চিন্তা করো না, এটাই আমার শেষ রেস হতে চলেছে, এরপর আমি সবকিছু ঠিক করে নেব। পরের দিন নানা সর্বশেষ খবর জানতে গ্যারেজে ফিরে আসে। মু বলে সে এটা বিশ্বাস করছে না, কিন্তু এটাই তার শেষ রেস, এরপর সে আর এমন কিছু করবে না। নানা বলে, কিন্তু এতে তো সে মারা যাবে। ঠিক তখনই একটি বিকট শব্দ শোনা যায়। কেউ জিনের রেসিং কারটি নষ্ট করে দিয়েছে, এটা নিশ্চয়ই নানার বাবাই করেছে। নানা ব্যাখ্যা করে, আমি কিছুই করিনি, আমি শুধু তোমাকে সুরক্ষিত রাখতে চাই। জিন ক্ষিপ্ত হয়ে তার উপর চিৎকার করে এবং এমনকি অভদ্র কথাও বলে, যার ফলে নানা কাঁদতে কাঁদতে চলে যায় এবং বলে, আমার সামনে মরে গেলেও আমি তোমাকে বাঁচাতে আসব না। জিন লাইকে মুহুকে বাড়ি রেখে আসতে বলে এবং তারপর মুহুকে আশ্বস্ত করে যে সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন মু বাজারে সেই একই ক্যাপম্যানকে দেখতে পায়। মু তাকে অনুসরণ করে একটি জায়গায় যায় এবং ক্যাপম্যান জিজ্ঞেস করে, কি চাও এই মেয়ে। আতঙ্কিত হয়ে সে টার্কের জায়গা থেকে পালিয়ে সোজা গ্যারেজে চলে যায়। সন্ধ্যায় জিন এসে ব্যাখ্যা করে যে তাকে অনুসরণ করা উচিত হয়নি, আসলে ক্যাপম্যানই তাকে বলেছিল। এরপর জিন তাকে বলে যে এই ঘটনাটি ঘটেছিল যখন সে নানার ওয়ার্কশপে গাড়ি পরিবর্তন এবং তৈরি করত এবং সেগুলো ধ্বংস করে দিত এবং এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগও করত। এই কারণেই সে নিজের ওয়ার্কশপ খুলেছিল। কিন্তু একজন পুলিশ অফিসার তার সাথে আবার যোগাযোগ করে ব্যাখ্যা করেন যে এই রেসগুলো অবৈধ, এতে জুয়া এবং মাদক সরবরাহ জড়িত এবং এই অবৈধ কার্যক্রমের পেছনের দলটিকে তাদের ধরতে হবে। পুলিশ কিছুই করতে পারে না, তাই সিএপির পুলিশ অফিসার চান যে জিন একটি রেসের ছদ্মবেশে গোপনে প্রবেশ করে এবং খুঁজে বের করে ভিতরে কারা আছে, কারা এই সমস্ত কিছুর পরিকল্পনা করছে। এর বিনিময়ে জিন নির্দোষ প্রমাণিত হবে। সে গাড়িটি কিছু পরিবর্তনের মাধ্যমে গাড়ি দুর্ঘটনার অভিযোগ থেকেও মুক্তি পেতে পারে। সে ওই মামলা থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবে। তখন মু সিদ্ধান্ত নেয় যে এটা ঠিক আছে এবং সে জিনকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে। তারপর সে তার সহপাঠীর বাবার সাথে পরিচয় করিয়ে দেয়, যার একটি গাড়ির কারখানা আছে। হ্যাঁ, এই সেই ছেলে যে সবসময় তার খুব কাছে ছিল এবং তার বাবা জিনকে তার ওয়ার্কশপ ব্যবহার করার অনুমতি দিয়েছেন। জিন দুদিন ধরে ক্ষতিগ্রস্ত গাড়িটি ঠিক করে এবং মু প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসে। সে এটার যত্ন করে এবং গাড়িটি পুনর্নির্মাণের পর জিন মুনকে তার প্রথম রাইড দেয়। মুন আনন্দে আত্মহারা হয়ে যায়। সে বলে, একদিন আমরা চীনে ফিরে যাব, আমরা আমাদের পুরনো বাড়িতে থাকব, সেখানে একটি ক্যাফে খুলে সাদামাটা জীবন কাটাবো। জিন বলে, হ্যাঁ অবশ্যই, শুধু আমাকে একবার এই দৌড়টা শেষ করতে দাও। পরের দিন জিন দেখে লাইকে অপহরণ করা হয়েছে। জিন তাড়াতাড়ি গিয়ে গুন্ডাদের পিটিয়ে লাইকে বাঁচায়। আসলে লাইয়ের বাবা একজন জুয়ারি এবং জুয়া খেলে অনেক টাকা হেরে গেছে, কিন্তু তা শোধ করতে পারছে না। তাই গুন্ডারা এসে তাকে এবং তার বাবাকে মারধর করে। জিনের মনে পড়ে যায় স্কুলেও একই ঘটনা ঘটেছিল। কিছু গুন্ডা লাইকে প্রতিদিন মারধর করত। জিন তাকে বাঁচিয়েছিল এবং সেই মুহূর্ত থেকেই তারা বন্ধু হয়ে যায়। লি খুব হতাশ, তার কাছে দেনা শোধ করার মতো টাকাও নেই। ঠিক তখনই জিন টাকা নিয়ে তার কাছে আসে, কিন্তু লি ততক্ষণে তার বাবাকে বাঁচাতে চলে গেছে। সে তার বাবাকে সাহায্য করতে চায়। সে ক্যাপম্যান পুলিশ অফিসার জিনকে ফোন করে এবং সবকিছু খুলে বলে। তারা দুজনেই ঘটনাস্থলে পৌঁছে দ্রুত জিন, অফিসার, লাই এবং তার বাবাকে মার খাওয়া থেকে বাঁচায়। পরের দিন লাই জিনের জন্য একটি সেফটি স্যুট নিয়ে আসে, কারণ আজ একটি দৌড় প্রতিযোগিতা আছে এবং এটা একটি উপহার। জিন বলে, ধন্যবাদ। সে এখানে অপেক্ষা করছে, সে ফোন করবে, সে আমাকে জানাবে, কারণ সে কথা দিয়েছে যে সে তাড়াতাড়ি আসবে, না হলে সে রেগে যাবে। সে আরও বলেছে যে লাইক তার সাথে বসে আছে। বেচারি মেয়েটি গ্যারেজের ভিতরে অপেক্ষা করছে এই আশায় যে সে বিজয়ী হয়ে ফিরবে। তারা সারাদিন ধরে অপেক্ষা করছিল, এমন সময় একজন লোক আসে। সে বলে, আমি পুলিশ বিভাগ থেকে এসেছি, আমার সাথে তাড়াতাড়ি আসুন, এটা জিনের সমস্যা। আমরা মাঝপথে তার গাড়িটা দেখতে পাচ্ছি না, ওটা কোথাও চলে গেছে। তাই সে মাউথকে একটা জায়গা চিহ্নিত করার জন্য লেখে যায় আর মাউথ রাস্তার দিকে দৌড়াতে শুরু করে, কারণ ভিতরে পাহাড়ের অনেক উপরে একটা দৌড় প্রতিযোগিতা চলছিল। সে দ্রুত দৌড়াতে শুরু করে আর তখনই তার সাথে লাইসের দেখা হয়। সে তাকে নিজের গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে শুরু করে। পথে নানার বাবা আর তার গুন্ডারা তাকে ধরে ফেলে, তারা তাকে কিছুতেই ছাড়ছে না। নানা বলে, যদি তুমি সত্যিই জিনকে ভালোবাসো তাহলে তোমার উচিত হাঁটু গেড়ে আমার কাছে ভিক্ষা চাওয়া। মাউথ ঠিক তাই করে আর তখন নানা তাকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখানে দৌড় প্রতিযোগিতাটা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু জিনের গাড়ির ব্রেক ফেল করেছে, চাকা পিছলে যায় আর গাড়িটা একটি গভীর খাদে পড়ে পুরোপুরি জ্বলতে শুরু করে। সে সবকিছু দেখে জ্ঞান হারায়। গ্যারেজের ভিতরে তার চোখ খোলে। লাই বলে, জিনের কোনো খবর নেই। বেচারা মাউথ সেখানেই কাঁদতে শুরু করে। পরের দিন কেটে যায়, কিন্তু কোনো খবর আসে না। মু এবং লাই ক্যাপম্যানকে খুঁজছে এই আশায় যে একমাত্র সেই তাদের কিছু বলতে পারবে, কারণ এই সমস্ত রেসিং অবৈধ এবং এতে কোনো বহিরাগত বা পুলিশ জড়িত নয়। তারা ক্যাপম্যানের নম্বর খুঁজে পায় এবং তাকে ফোন করে এবং সে তাদের জানায় যে জিন বেঁচে আছে, সে আহত, তার অস্ত্রোপচার চলছে, সে আসলে খুব গুরুতরভাবে আহত। সে তাদের বলতে পারবে না যে সে কোথায় আছে, কিন্তু সে মুকে ফোন করে খবর জানাতে থাকবে। মু কিছুটা স্বস্তি পায়। ঠিক তখনই তার বাবা কানাডা থেকে পৌঁছে যান এবং তার সৎ বাবা আমাদের জানান যে তার মা খুব অসুস্থ, তিনি তোমার কথা খুব মনে করছেন, তিনি তোমার ছবিটা ধরে আছেন। হ্যাঁ, তার চিকিৎসা চলছে,
তিনি বলেন তিনি তোমাকে ফোন করছেন। মু কিছুটা দ্বিধায় পড়ে যায়, তাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবে, জিনের জন্য এখানে থাকবে নাকি মায়ের কাছে ফিরে যাবে। হাসপাতালে জিনের অবস্থার উন্নতি হচ্ছে না, তাই সে মুয়ের সাথে দেখা করতে বা কথা বলতে চায় না, কারণ সে চায় না যে মু তাকে এই অবস্থায় দেখুক। তাই মু তার সিদ্ধান্ত দেয় এবং মায়ের সাথে থাকার জন্য কানাডায় চলে যায়। সময় গড়িয়ে যায়, মু সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং ধীরে ধীরে একটি সরল জীবনে থিত হয়। সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং প্রতিদিন জিনকে ছবি এবং আপডেট পাঠায়, কিন্তু জিন কখনো উত্তর দেয় না। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে, মাস কেটে গেছে এবং সে চিকিৎসাধীন। সে আর হাঁটতে পারে না। অফিসার ঘোষণা করেন যে তারা এই অবৈধ গাড়ি দৌড়ের আয়োজক সমস্ত দলকে গ্রেফতার করেছেন। নানার বাবাকেও গ্রেফতার করা হয়েছে। ফাইটারটি এসে জিনের কাছে ক্ষমা চায়, বলে যে সেই গাড়িটির ক্ষতি করেছিল, যার ফলে দুর্ঘটনাটি ঘটেছিল, এবং জিনই এত বছর আগে দোষটা নিজের কাঁধে নিয়েছিল। জিন এখন খুশি, তার নির্দোষিতা প্রমাণিত হয়েছে, এবং সে আনন্দের সাথে আবুকে মেসেজ করে বলে, দেখো, আমি একটা নতুন জীবন শুরু করছি, আমি শীঘ্রই সবকিছু ঠিক করে ফেলব। সব ঠিক হয়ে গেলে আমি তোমার সাথে যোগাযোগ করব, আর আমি এই নম্বরটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। সে লাইকে দিয়ে নম্বরটা ডিঅ্যাক্টিভেট করিয়ে নেয় এবং একটি নতুন নম্বর কেনে। এরপর আমাদের 1 বছর পরের একটি দৃশ্য দেখানো হয়। মু খুবই বিচলিত এবং সে বারবার থাইল্যান্ডের কথা ভাবতে থাকে। সে গ্যারেজেও যায়, কিন্তু সেটা জনশূন্য, আশেপাশে কেউ নেই। যখন সে জিনের কথা জিজ্ঞেস করে, তখন কেউ তাকে বলে না যে সে কি করছে বা কোথায় ছিল। লাই কোনো উত্তর দেয় না, সে একই কথা বলতে থাকে, তোমার ক্যানাডায় একজন বয়ফ্রেন্ড খুঁজে নেওয়া উচিত। আর এভাবেই সময়ের সাথে সাথে 3 বছর বা মোট 4 বছর কেটে যায়। মু এখন ক্যানাডায় থাকে, তার সৎ বাবার সাথে নতুন বছর উদযাপন করছে। সবকিছু আগের মতোই, একমাত্র পার্থক্য হল সময় কেটে গেছে এবং মু আরও বড় হয়েছে, সে পরিণত হয়েছে, কিন্তু সে এখনও জিনকে মিস করে। অনেক ছেলেই তার মন জয় করার চেষ্টা করেছে, কিন্তু কেউই সাড়া দেয়নি। কিন্তু আর কতদিন? সে বেশ কয়েকবার ছেলেদের সাথে ব্লাইন্ড ডেটে গেছে, কিন্তু কোনো কিছুই সফল হয়নি। শীঘ্রই তার গ্র্যাজুয়েশন শেষ হয় এবং সেই সময়ে তার সাথে হানের দেখা হয়। সে তার একজন চীনা সহপাঠী। সে দেখতে সুদর্শন, তাই সে তার সাথে কিছুক্ষণ কথা বলে এবং হান তাকে চীনে গিয়ে পড়াশুনো এবং ব্যবসা শুরু করার প্রস্তাব দেয়। হান বলে, ঠিক আছে, আমার ভাবার জন্য সময় দরকার। কয়েকদিন পর সে যেতে রাজি হয়ে যায়, কিন্তু নতুন জীবন শুরু করার আগে সে থাইল্যান্ডে ফিরে যায়। বাড়িতে সে তার বাবাকে জিজ্ঞেস করে জিন কোথায়। কেউ জানে না, কেউ তাকে বলে না। তারপর তার সেই সহপাঠীর সাথে দেখা হয়। হ্যাঁ, সেই ছেলেটা, যে তাকে আঁকড়ে ধরে থাকত। ছেলেটি তাকে বলে, আরে, আমি এখন একজন ব্যবসায়ী, আর তুমি যার সাথে দেখা করেছিলে সেও তাই। কয়েকদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল। তার কম দামে গাড়ি পার্কিংয়ের দরকার ছিল, তাই সে আমার কোম্পানিতে যোগাযোগ করে। আমি আমার বাবার কোম্পানির মাধ্যমে তার জন্য ব্যবস্থা করে দিয়েছি। হান বলে, ঠিক আছে, আমাকে তার নম্বরটা দাও। সে তাকে নম্বরটা এনে দেয় এবং তারপর নম্বরটা নিয়ে তাকে টেক্সট করে। এখন সে ভাবছে, কেন সবাই তাকে জিন থেকে দূরে থাকতে বলে? সে তো ভালোই আছে, তাই না? হয়তো জিন তার সাথে দেখা করতে চায় না, তাই সে তার সাথে যোগাযোগ করে না। তাই সে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং হানের সাথে চীনে চলে আসে। সে হানের সাথে কাজ নিয়ে আলোচনা করে, সে ভবিষ্যতের পরিকল্পনা করে, এবং মু তাকে বলে যে ভবিষ্যতে সে মুন নামে একটি ক্যাফে খুলবে এবং সেটির নকশা হবে এই রকম, এটা এইরকম হবে, ওটা ওইরকম হবে। তারপর সে তার পুরনো বাড়িতে যায়। সেই বাড়িটি একটি শক্তিশালী পাখার দ্বারা ভুতুড়ে। মিলি এটা কিনেছে, কিন্তু সে এটা বিক্রি করতে রাজি নয়, কারণ তারা বেইজিংয়ে থাকে। মো ডিলারকে অনুরোধ করে তাদের সাথে পরিচিত করিয়ে দিতে। সে অনুরোধ করলে সম্ভবত তাকে ফিরিয়ে দেবে। একদিন ঘুরে বেড়ানোর সময় সে একটি কুকুর খুঁজে পায়। এটা সেই একই কুকুর যাকে সে ওয়ার্কশপে বড় করেছিল। আপনার হয়তো মনে আছে, সে লাইয়ের দোকান থেকে কুকুরটি কিনেছিল, আর তারপর একটি ফ্ল্যাশব্যাক আসে। যখন সে লাইকে জিজ্ঞেস করে কুকুরটা কোথায় গেছে, সে তাকে বলে যে একদিন ওটা ওয়ার্কশপ থেকে হঠাৎ উধাও হয়ে গেছে। ঠিক তখনই হান ফোন করে বলে, এই মাউথু, তুই যে ক্যাফেটার কথা বলছিলি, এখানে ইতিমধ্যেই কেউ একটা খুলে ফেলেছে। রংটা একই, নামটাও একই, সব কিছু একই। তার বুক ধরভর করে ওঠে এবং সে ঠিকানাটা চায়। কিন্তু যখন সে গিয়ে দেখে সব কিছু একই, ঠিক যেমনটা সে সবসময় জিনের সাথে খুলতে চেয়েছিল। কুকুরটাও এখানে আছে, যেটাকে সে বাইরে দেখেছিল। এটা কি জিনের ক্যাফে? সে ক্যাফের কর্মচারীর কাছে গিয়ে মালিকের নম্বর চায়। কর্মচারীটি দিতে অস্বীকার করে, কারণ প্রতিদিন সুন্দরী মেয়েরা এখানে এসে মালিকের নম্বর চায়, তারা সবাইকে নম্বর দেয় না।
একটি তালিকাও তৈরি করা হয়েছে যেখানে একজনকে নিজের নাম লিখতে হবে, তাই সেও নিজের নাম লেখে এবং তার কলমটি সেখানে রাখে। আর মজার ব্যাপার হলো, জিন তাকে এই কলমটি অনেক বছর আগে দিয়েছিল এবং যখন সে অনলাইনে ক্যাফের পেজটি দেখে তখন লোকেরা লিখেছে যে মালিক বিবাহিত এবং তার একটি সন্তানও আছে। মাউথু ঘাবড়ে যায়। আমি কি দেরি করে ফেলেছি? ধুর বন্ধু। পরের দিন ক্যাফেতে ফিরে এসে আরতি বলে, আমার কলমটা দে, আমি ভুলে গেছি। সে চলে গেল। সেখানে কর্মচারীটি বলল, বস ওটা নিয়ে গেছেন এবং কাল আসবেন। এটাই ছিল তার পরিকল্পনা, যা সফল হতো। তাই পরের দিন একটি কলম আনার অজুহাতে সে একটি সুন্দর পোশাক পরে আসে এবং এত বছর পর জিনকে দেখতে পায়। হ্যাঁ, এ সত্যিই জিন। 5 বছর পর ভাগ্য তাদের একত্রিত করেছে। মাউথু বলে, আমার কলমটা দাও আর আমার বাগদান হয়ে গেল। আমি বিয়ে করছি। এসো, আর উপহার হিসাবে কোনো টাকা এনো না। আসলে এ সবই ছিল মিথ্যা। বাইরে এসে বেচারি মেয়েটা অনেক কাঁদে, কিন্তু সে জানে যে জিন এই রেস্তোরাঁটা তার জন্য এবং তার কারণেই খুলেছে, কারণ সেই এমন একটি রেস্তোরাঁর জন্য অনুরোধ করেছিল। কিন্তু সে জিনকে একটি শিক্ষাও দিতে চায়, কারণ সে কোনো উত্তর দেয় না। ঠিক তখনই হান ফোন করে। সে তাকে জানায় যে তাকে এক বন্ধুর বিয়েতে যেতে হবে, তাই সে তার সাথে দেখা করতে পারবে না এবং আমাদের কিছু কাজও পিছিয়ে দিতে হবে। সে মাউথুকে একটি বিয়ের কার্ডও পাঠিয়েছে, তাই সে কনের মুখের ওপর নিজের মুখ ফটোশপ করে জিনকে পাঠিয়ে দেয়। জিন ঘাবড়ে যায়। সে কি বিয়ে করছে? এত তাড়াতাড়ি সে বিয়েটা করে ফেলল কি করে? সে যাবে কি যাবে না তা নিয়ে ভাবতে থাকে। তারপর টেক্সট করে, তুমি এত চিন্তা করছো কেন? এসো, কারণ আমার কোনো পরিবার নেই আর তুমি আমার একমাত্র ভাই, তাই তোমাকে আসতেই হবে। জিন বিয়েতে পৌঁছায়, কিন্তু বাইরে থেকে আনা আসল কনের ছবি দেখে সে হতবাক হয়ে যায়। সে সেখান থেকে চলে যায় এবং নিজের গাড়িতে ফিরে আসে। তারপর ফোন করে জিজ্ঞেস করে, তোমার কেমন লাগলো? আমি যে বিয়ে করছি না এটা জেনে তুমি খুশি হয়েছিলে নাকি দুঃখিত হয়েছিলে? পরের দিন সে ক্যাফেতে ফিরে এসে কর্মচারীকে জিজ্ঞেস করে, মালিক কি সত্যিই বিবাহিত? কর্মচারীটি বলে, হ্যাঁ হ্যাঁ, তাদের একটি সন্তানও আছে। আসলে সে ক্যাফেতে এত নিয়মিত যাতায়াত শুরু করে যে বন্ধুত্বপূর্ণ স্বভাবের সেই কর্মচারীর সাথে তার বন্ধুত্বও হয়ে যায়। সে ঘাবড়ে যায়। সে বাড়ির ঠিকানা চেয়ে নিয়ে বাড়ি চলে যায়। দরজার বেল বাজে এবং সম্ভবত ৪৫ বা ৫০ বছর বয়সী একজন মহিলা বেরিয়ে আসেন। তিনি বলেন, আপনি জিনকে খুঁজছেন, তাই না? ভিতরে আসুন। তার মেজাজ চড়তে থাকে। এই মহিলা কি জিনের স্ত্রী? কিন্তু তাকে দেখে জিনের দ্বিগুণ বয়সী মনে হয়। মহিলাটি জিজ্ঞেস করেন, আপনি জিনের কি হন? মহিলাটি হেসে বলে, ও আমার ক্লায়েন্ট, ও আমার থেকে ২০ বছরের ছোট। আমি ওর ফিজিওথেরাপিস্ট। তারপর সে তাকে সেই ঘরটা দেখায় যেখানে সে জিনের পায়ের চিকিৎসা করে। সে জিনের সাথেই থাকে, কারণ জিন তাকে সেখান থেকে নিজের সাথে চীনে নিয়ে এসেছে এবং সেখানেই থাকতে বলেছে, এবং সে তাকে জিন সম্পর্কে সবকিছু বলে। জিন কিভাবে আগে আজেবাজে কথা বলতো, কিন্তু এখন জিনের শরীর একেবারেই ভালো নয়, তাই সে তাকে বুঝিয়ে বুঝিয়ে তার সাথে দেখা করতে রাজি করায়, এবং তারা দুজনেই পাহাড়ে থাকে। জিন ক্লান্ত বোধ করছিল এবং মহিলাটি তাকে বলে, এটা লুকাও। জিন এটা লুকাতে চায় না, কিন্তু সে তার সামনে নিজেকে এতটা দুর্বল দেখাতে চায় না, তাই সে পালিয়ে যায়। এরপর থেকে কয়েকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু জিনের শরীর ভালো না থাকায় সে তাকে খুব কমই দেখতে পায়। মহিলাটি এক্সপ্লেন করে যে তার এখন মেডিকেল এসেছে, সে রান্না করতে শিখেছে, আর তার জীবনটা খুব কঠিন। তার খাওয়ার মতো যথেষ্ট টাকাও নেই। চাকরি থেকে যা আয় করে তার সবটাই বাড়ি ভাড়া দিতে চলে যায়। সে খুব গরিব। তাই আমি কি তোমার সাথে থাকতে পারি? এই বাড়িতে থাকার জন্য এটাই তার অজুহাত। সে তো আয় করেই। আর হঠাৎ জিনের তার বৃদ্ধ বয়সের কথা মনে পড়তে শুরু করে। কিভাবে সে আহত হয়ে হাসপাতালে ছিল, সে খুব দুর্বল ছিল। সে মাউথুকে দেখতে চায়নি, সে থাকতে চায়নি, সে রাজি হয় না। এতে মাউথু অপমানিত বোধ করে। কিন্তু সে শুধু জিনকেই ভালোবাসে। অন্য কোনো পুরুষকে বিয়ে করার কথা সে ভাবতেও পারে না। সে তার ব্যাগটা তুলে নিয়ে চলে যেতে শুরু করে। জিন দৌড়ে এসে তাকে চুমু করে বলে, আমি তোমাকে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দেব। সেটা পড়ার পর তুমি সিদ্ধান্ত নেবে আমার সাথে থাকবে কিনা। কিন্তু মাউথুর কাছে মেডিকেল রিপোর্টের কোনো মূল্য নেই। সে ইতিমধ্যেই সেগুলো পড়ে ফেলেছে এবং সে শুধু তার সাথেই থাকবে। কয়েকদিন পর তাদের দেখা হয় এবং সে তাকে তার সিদ্ধান্তের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে, হ্যাঁ, আমি তোমার সাথে থাকব। অবশেষে তারা একে অপরকে মেনে নেয় এবং অত্যন্ত আনন্দিত হয়। সেই সন্ধ্যায় তারা একসাথে রাতের খাবার খায় এবং জিন হানকে তার প্রেমিক হিসাবে পরিচয় করিয়ে দেয়। তারা বাড়ি ফিরে আসে এবং একসাথে রোমান্টিক সময় কাটায়।
পরের দিন জিন তার জন্য রান্না করে এবং বলে, আমার সাথে এসে থাকবে? আমি তোমার বাড়ি থেকে জামাকাপড় আনতে সাহায্য করব। জিন উত্তর দেয়, না না, আমি ইতিমধ্যেই 2 মাসের ভাড়া দিয়ে দিয়েছি, তাই আমি ওখানেই থাকব। জিন তাকে জিজ্ঞেস করে ভাড়া কত এবং দ্রুত তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। সে বলে, এখন তুমি আমার সাথে থাকবে, তাই না? সেই সন্ধ্যায় জিন ক্যাফের সাথে সম্পর্কে জড়ায়। পরের দিন জিন কী করছে তা দেখতে বিশ্ববিদ্যালয়ে আসে। জিন একজন প্রফেসর হয়ে গেছে। সে খুব সুদর্শন, তাই মেয়েরা সব সময় তার কাছে ভিড় করে। আর আজও মেয়েদের সাথে তাকে দেখলে মেয়েটি তার চেহারা দেখে ঈর্ষা করে। সে এমনকি স্টুডেন্টকে রেগে গিয়ে বলে, আমি ওর প্রেমিকা, ওর কাছে যেও না। পরের দিন জিনের 2 বন্ধুও চীন সফরে আসে। হ্যাঁ, লিন, যাদের মধ্যে ভয়ঙ্করভাবে সম্পর্কচ্ছেদ হয়েছে, কারণ তাদের বিচ্ছেদের 6 বছর হয়ে গেছে। জিন বাড়ি ফিরে আসে এবং সোফায় জিনকে সঙ্গম করার চেষ্টা করছিল, তখন লিন তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, লিন আর জিন থাইল্যান্ডে একটি রেসিং একাডেমি চালায়। জিন বারবার থাইল্যান্ডে ফিরে আসে। লিন আজ এখানে কাজের জন্য এসেছিল, কারণ সে জিনের সাথে একটি বন্ধুত্বপূর্ণ রেস করতে চেয়েছিল, কিন্তু জিন রাজি হয়নি, কারণ সে আর গাড়ি চালায় না এবং সে গাড়ি চালাতে এতটা ভয় পায় যে তার একটি মানসিক আঘাত লেগেছে। পরের দিন সকালে আমি বাসে করে কাজে যাচ্ছিলাম। আমি আমার ফাইলগুলো খুলছিলাম। জিন দ্রুত ফাইলগুলো তুলে নিয়ে বাসের পেছনে দৌড়ায়। সে বাসে ধোঁয়া বের হতে দেখে। সে জিনকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ ছিল, তাই সে গাড়ি নিয়ে তার পেছনে অর্থাৎ বাসের পেছনে দৌড়াতে শুরু করে। কিন্তু ড্রাইভার ঠিক সময়ে গাড়ি থামিয়ে দেয় এবং সবাই বেঁচে যায়। কিন্তু মাউথ তাকে ফোনে বলেছিল যে সে ছিল না বাসে, সে বাজার থেকে এসেছিল। জিন বাজারে তার সাথে দেখা করে এবং মাউথ খুব খুশি হয় যে এত বছর পর সে অবশেষে গাড়ি চালিয়েছে এবং তাও খুব দ্রুত। তারপর জিন সবকিছু ফেলে দিয়ে বলে, আমরা একসাথে থাকি আর বিয়ে করে ফেলি না কেন? পরের মাসে আমরা তাদের দুজনকে কানাডার উদ্দেশ্যে রওনা হতে দেখি। জিন এত বছর পর তার মায়ের সাথে দেখা করেছিল, যার মানে সে মাউথকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল। মা কিছুই বলেননি, তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। জিন সোনার গয়না নিয়ে এসেছিল, যা চীনে কোনো মেয়ের হাত চাওয়ার জন্য একটি ঐতিহ্য। তাই মা তখনও রাজি হননি। কিন্তু পরের দিন জিন খুব চেষ্টা করে। সে এতটাই চেষ্টা করে যে মা নরম হন এবং জিনের ওপর তার সমস্ত রাগ উগরে দেন। তারা সেখানে চীনা নববর্ষও উদযাপন করে এবং যাওয়ার সময় মা জিনকে একটি উপহার দেন। হ্যাঁ, একটি স্কার্ফ আছে যা জিন ছোটবেলা থেকেই পেতে চেয়েছিল, কিন্তু মা তাকে কখনো কিনে দেননি। তারপর তারা দুজনেই থাইল্যান্ডে ফিরে আসে। জিন মাউথকে বিয়ের প্রস্তাব দেয় এবং সে হ্যাঁ বলে, এবং আমরা দেখি সবাই আবার একসাথে। নানা আর তার বোনও এখানে আছে। সবাই খুব খুশি। তারা পুরনো দিনের কথা বলে আর ড্রামার শেষে তাদের দুজনকে বিবাহিত দেখানো হয় এবং বিয়ের অনুষ্ঠানে জিন তার বাইকে করে দ্রুত চলে যায়। হ্যাঁ, এটা সেই একই দৃশ্য যা আমরা প্রথম পর্বের শেষে দেখেছিলাম, যখন সে গুন্ডাদের কাছ থেকে জিনের সাথে পালিয়ে যাচ্ছিল এবং তারা দুজনেই খুব খুশি। তারা একটি সন্তানসহ তাদের বিবাহিত জীবন উপভোগ করতে পারে, আর সেখানেই ড্রামাটি শেষ হয়, একটি সুখী সমাপ্তি। আমি এটা নিয়ে কথা বলতে চাইনি। ব্যক্তিগতভাবে আমার কাছে এই ধরনের সম্পর্কের ড্রামা খুব অপছন্দের লাগে। আমার কাছে এই ধরনের সম্পর্কগুলো পুরোপুরি অদ্ভুত লাগে। আমি কখনোই এই ধরনের জিনিসের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করিনি। কিন্তু এটা একটা ড্রামা, মানুষ এটা পছন্দ করে। আপনি যদি এটা দেখতে চান, তবে এটা তৈরি করা আমাদের কাজ। ঠিক আছে, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।